দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক ইব্রাহিমের সঙ্গে। আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি তারেক ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাই, আজকে যেহেতু একটু ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল শেয়ার বাজারে, জিডিপি টু ক্যাপিটাল রেশিও, আমাদের যে জিডিপি টু ক্যাপিটাল রেশিও রয়েছে অন্যান্য দেশের তুলনায় সেটি অনেক কম। সেই ক্ষেত্রে এটি বাড়ানোর জন্য নিয়ন্ত্রক সংস্থা সহ অথবা টাস্ক ফোর্সের কি করণীয় রয়েছে? আমার মনে হয় যে, ধন্যবাদ আপনাকে। প্রথমে শুরু করতে চাই যে আসলে রেগুলেটরি সাইড থেকে তো মার্কেটের রিফর্মের জন্য অনেকগুলো স্টেপস নেওয়া হয়েছে। সো আসলে সব এক্সপার্টিজ রেগুলেটরি ইনস্টিটিউশনের কাছে অনেক সময় থাকে না। সো সেই জন্য আমাদের বর্তমান রেগুলেটর একটা প্রাগমেটিক স্টেপ নিয়েছে যে একটা টাস্ক ফোর্স করেছে। সেকেন্ড বোধ হয় এই টাস্ক ফোর্সকে সহায়তা করার জন্য আরেকটা সেকেন্ডারি কমিটি গঠন করেছে, ফোকাস কমিটি গঠন করা হয়েছে। এবং আমরা কমিটি মেম্বারদের অনেকে দেখেছি, টাস্ক ফোর্সের অনেক মেম্বার আছেন, অনেকেই অনেক বিজ্ঞ এবং তারা আসলে অনেক ভ্যালুয়েবল ইনপুট দিতে পারেন। তো আপনি যদি বলেন যে টাস্ক ফোর্স কি কাজ করছে, আমার মনে হয় যে তারা রাইট ডিরেকশনে কাজ করছে। আমাদের মার্কেটের যে মেইন ইস্যুগুলো আছে, মার্জিন লোনের ইস্যু আছে, মার্কেট ইন্টারমিডিয়ারিজদের রেগুলেশনের একটা ব্যাপার আছে, তারপরে মার্কেটকে কিভাবে আরো গতিশীল করা যায়, যাতে আপনি যেটা বলছেন যে মার্কেট ক্যাপিটালাইজেশন টু জিডিপি রেশিও, আমাদের দেশের ক্যাপিটাল মার্কেট এখনো সেভিংস ইনস্ট্রুমেন্টের মধ্যে আসলে জায়গা করে নিতে পারেনি। অর্থাৎ আমাদের সাধারণ বিনিয়োগকারীরা, ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখনো সেভিংস এর জায়গা হিসেবে পুরোপুরি আস্থায় নিতে পারেনি, যেভাবে রিয়েল এস্টেট বা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্টকে তারা নিয়েছে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বা পাকিস্তানে কিন্তু অনেক ব্রডার লেভেল আছে, এবং শ্রীলঙ্কাতেও মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও অনেক হাই। এবং আপনি যদি দেখেন যে সেখানে বড় বড় ইন্ডাস্ট্রি গুলা সবগুলো মার্কেটে লিস্টেড আছে। এক্ষেত্রে একটু ইন্টারাপ্ট করি, আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ জিডিপি টু ক্যাপিটাল মার্কেট রেশিও 100%-এর উপর রয়েছে। এছাড়া বিশ্বে অনেক দেশ প্রায় 200%-এর কাছাকাছি রয়েছে। সেক্ষেত্রে আমাদের জিডিপি টু মার্কেট ক্যাপিটাল রেশিও সিঙ্গেল ডিজিটে রয়েছে। সেটি আসলে কখনো বাড়বে কি না, আপনার কি মনে হয়? এই যে পুঁজিবাজার সংস্কার হলেও বাড়ার সম্ভাবনা আছে কিনা, ইন্ডিকেটর কি বলে? ইন্ডিকেটর আসলে যদি বলেন যে আমি আশাবাদী যে এটা সম্ভব, বাট যদি বলেন যে এখনই সম্ভব কিনা, এটা সম্ভব না। এটা ওভার দ্য টাইম এক্সিকিউট করতে হবে। এটার সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে। এক, আমাদের মার্কেট মেকানিজমকে ঠিক করতে হবে, উদ্যোক্তাদের মাইন্ডসেটকে ঠিক করতে হবে, এবং রেগুলেটরি ট্যাক্স রেজিমের একটা রিফর্ম লাগবে। কেন আমাদের আসলে উদ্যোক্তারা ব্যাংকিং সিস্টেম থেকে ফাইন্যান্সিংটা বেশি পছন্দ করে? কেন করে? বিকজ ওখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাকিউরেসিটা জাজ করা হয় না। ব্যাংক শুধু জাজ করে যে কোম্পানির ভায়াবিলিটিটা কতটুকু। কিন্তু ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হতে হলে কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যাকিউরেসিটা থাকাটা খুব ইম্পর্টেন্ট, কমপ্লায়েন্স মেনটেন করাটা ইম্পর্টেন্ট। তো আমি মনে করি যে এইটা নিয়ে আমাদের রেগুলেটরি সংস্থাগুলো আসলে বসতে পারে একসাথে। এনবিআর বসতে পারে, বাংলাদেশ ব্যাংক বসতে পারে, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বসতে পারে। বিকজ পুঁজির বাজার নির্ভর অর্থনীতিটাই কিন্তু প্রগতিশীল অর্থনীতি। আপনি যদি বলেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা ক্যাপিটালিস্টিক ইকোনমিতে যে দেশগুলো আগায় গেছে, সবাই কিন্তু আসলে পুঁজিবাজার নির্ভর। পুঁজিবাজার নির্ভর না, এই মডেলগুলো আসলে বলতে গেলে কিছুটা পুরাতন দিনের মডেল। ইভেন চায়না যে ইকোনমিটা রান করে, যে সেন্ট্রালাইজড ইকোনমি, সেখানেও কিন্তু পুঁজিবাজার আমাদের পুঁজিবাজারের থেকে সিগনিফিক্যান্ট টাইমস হায়ার। ইভেন আমাদের সমমানের দেশ যদি ভিয়েতনামের সাথে আপনি কম্পেয়ার করেন, তারাও কিন্তু পুঁজিবাজার অনেক দূর রিফর্ম করে এগিয়ে নিয়ে গেছে। তা আমার মনে হয় যে এটা নিয়ে এনবিআর এর সাথে বসতে হবে, যে এনবিআর যদি উদ্যোক্তাদের একটা ছাড় দেয় ইনিশিয়াল পিরিয়ডে, যে তারা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ট্যাক্স কমপ্লায়েন্সে নিয়ে আসবে, সেই সুযোগটা দেয়, এটাতে কিন্তু দীর্ঘমেয়াদে এনবিআর আমাদের ট্যাক্স আহরণের যে ব্যাপারটা আছে, আপনি দেখেন রিলেশনশিপ যদি করেন, আমাদের দুইটা রেশিও কিন্তু কম, ট্যাক্স টু জিডিপি রেশিও এবং আপনি পুঁজিবাজার মানে মার্কেট জিডিপি টু ক্যাপিটাল মার্কেট রেশিও, সো দুইটা রেশিও যদি আপনি একই সাথে একই প্যারালালে আপনি সেট করেন, তাহলে আসলে দুটার মধ্যে সম্পর্ক আছে এবং সংযোগ আছে। তো আপনি যদি একটার ভালো করতে চান, তাহলে আরেকটাকে
ভালো করতে নিয়ে আসতে হবে, সেটার জন্য আসলে বোথ সাইডের রেগুলেটরি স্টেপ নিতে হবে। আমার মনে হয় যে টাস্ক ফোর্স যে কাজগুলো করছে, যে রিকমেন্ডেশন গুলো দিচ্ছে, ভালো রিকমেন্ডেশন দিচ্ছে। এটা ইমপ্লিমেন্টেশনের সময় লাগবে, বাট আমি মনে করি যে ধীরে ধীরে ইমপ্লিমেন্টেশন গুলোতে যাও। আপনি আপনি একটু আগে যেটা বলছিলেন যে আসলে বিশ্বের অন্যান্য দেশ পুঁজিবাজার থেকে অর্থায়ন করে থাকে, আমাদের দেশে এখন আমরা ব্যাংকের দিকেই ঝুঁকছি। পুঁজিবাজারে আপনি যেটা বলেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটি রয়েছে সেটার একুরেসি দেখা হয়, কিন্তু বাস্তবিক পক্ষে কিন্তু আমরা গত 15 বছর দেখিনি। সেই ক্ষেত্রে যদিও ফাইন্যান্সিয়াল একুরেসি দেখে আসা হয়, তাহলে এখন তো পুঁজিবাজার অনেক স্বচ্ছ, তাহলে তালিকাভুক্তিতে সমস্যা কোথায়? তালিকাভুক্তি হচ্ছে না কেন? এখনো আমরা কোনো আইপিও দেখিনি 6 মাস যাবত। আপনার কি মনে হয়? এটা হতে পারে যে একটা ট্রানজিশন পিরিয়ডের জন্য হতে পারে, আমি ডিটেল রিজনটা জানি না, বাট আমার চোখে যে ইয়েটা হয়তো পরিবর্তন বা পরিবর্ধন, আমি নিশ্চিত যে টাস্ক ফোর্স এটা নিয়ে কাজ করছে, সেটা হলো যে আপনার আমাদের বুক বিল্ডিং সিস্টেমটা নিয়ে হয়তো একটা কাজ করা যেতে পারে। যে বুক বিল্ডিং সিস্টেমটা আগের সময় পুঁজিবাজারে প্রথমে তো একটা ডাচ অকশন মেথডে চালু করা হয়েছিল, তারপর একটা বুক বিল্ডিংটাকে এমন ভাবে করা হয়ে গেছে যে অলমোস্ট একটা ফিক্সড প্রাইসিং মেথডের মতোই হয়ে গেছে। জি, এটার একটু হাই পিছনে প্রিমিয়াম দিয়ে। জি, একটু হাই প্রিমিয়াম দিয়ে। এই ক্ষেত্রে হয়তো বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করা হয়েছে, কিন্তু আবার উদ্যোক্তাদের স্বার্থটাও চিন্তা করতে হবে, না হলে উদ্যোক্তারা উৎসাহিত হবে না। এখন দুইটার মিডল গ্রাউন্ডে কিভাবে আসা যায়, সেক্ষেত্রে হয়তো রেগুলেটর এবং টাস্ক ফোর্স চিন্তা করে দেখতে পারে। এটা বিভিন্ন প্রসেস আছে, আমাদের পার্শ্ববর্তী দেশে এক্সাম্পল আছে যে প্রাইস ব্যান্ড সেট করে দেওয়া, অথবা সিঙ্গাপুরে, ইফ আই এম নট রং, আমি সম্ভবত দেখেছিলাম যে সিঙ্গাপুরের সিস্টেমটা হলো এরকম যে আপনার ওখানে ট্রাস্টওয়ার্দি কিছু ইনস্টিটিউশন থাকে। হয়তো আমাদের রেগুলেটর হয়তো একটা গ্রুপ অফ ইনস্টিটিউশন সেট করে দিতে পারে, যেটা রিভলভিং মেথডে থাকবে, কয়েকদিন পর পর ইনস্টিটিউশন গুলো সার্টেন ক্রাইটেরিয়াতে ঢুকবে, বেরোবে। তারা যে প্রাইস সেট করবে, রেস্ট অফ দ্য ইনস্টিটিউশন তার আশেপাশে বিট করতে পারবে। তো এরকম করে, বা তারা, অথবা এক ধরনের আন্ডার রাইটিং মেথড আছে, অনেক ধরনের মেথডোলজি আছে। তো আমার মনে হয় যে আমাদের মার্কেটে যদি বুক বিল্ডিং মেথডটা আরেকটু রিফর্ম করা যায়, আমার যদি মতামত জিজ্ঞেস করা হয়, তাহলে আমার মনে হয় যে অনেক ভালো ভালো কোম্পানি এবং উদ্যোক্তারা এগিয়ে আসতে উৎসাহিত হবে। জি, তারেক ভাই, এক্ষেত্রে অনেকে আবার বলে থাকে যে আসলে আপনি যেটা বললেন আপনার সাথে একমত, যে পুঁজিবাজারে কোনো সংস্কার না করা ছাড়া, আইপিও পদ্ধতির বিশেষ করে সংস্কার করা না ছাড়া আইপিও আসা উচিত না। আবার অনেক বিশেষজ্ঞ বলছেন যে এই সংস্কারের পাশাপাশিও বাজারে কিছু কোম্পানি তালিকাভুক্ত করা উচিত, বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো। আমাদের দেশীয় উদ্যোক্তারাই আসতে চায় না, সেক্ষেত্রে মাল্টি ন্যাশনাল কোম্পানি আসবে কিভাবে? আপনি যে ট্যাক্সের কথা বলছিলেন, সেটি কি তালিকাভুক্তির এবং অতালিকাভুক্তির মধ্যে ট্যাক্সের যে গ্যাপ 10% করার কথা বলছেন, নাকি অন্য সুবিধার কথা বলছেন আইপিও আসার জন্য? এখানে ট্যাক্সের গ্যাপের একটা ব্যাপার আছে, আরো ব্যাপার আছে যে ধরেন যে দেশীয় উদ্যোক্তাদের ক্ষেত্রে যদি যদি আপনি বলেন যে আসলে আমরা তো সবাই ইনিশিয়াল স্টেজে, যখন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকে, ট্যাক্স কমপ্লায়েন্সটা ফুললি মেনটেন করা হয় না। সেক্ষেত্রে এনবিআর আসলে যা ট্যাক্স পাচ্ছে, এটা এনবিআর কে বুঝতে হবে যে লিস্টেড হলে যদি ফুললি কমপ্লায়েন্ট স্টেটমেন্ট সে প্রোভাইড করে, তাহলে দেখা যাবে যে ওভার দ্য লং রান এনবিআর এর ট্যাক্স রেভিনিউ আসলে ওই কোম্পানি থেকে বাড়বে, যদিও তারা ট্যাক্স রেট কমিয়ে দেয়, তারপরে মার্জিনাল রেট বলছেন আপনি? মার্জিনাল রেটটা বেড়ে যাবে, এটা একটা। আর মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের গভর্নমেন্টকে কিছুটা ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে। এটা শুধু যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ব্যাপার তা না, আমি মনে করি যে একটা অর্থনীতিতে যে যতগুলো স্তম্ভ থাকা দরকার, পুঁজিবাজার ওয়ান অফ দা পিলার ফর দ্যাট আর কি। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টের হাতেও বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার আছে। আমার জানার মতে বাংলাদেশ গভর্নমেন্ট ইউনিলিভারের প্রায় 30% বা তার বেশি শেয়ার হোল্ড করেন। এরকম ভাবে গভর্নমেন্ট চাইলে আসলে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিকে ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচেও লিস্টিং করাতে পারে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে বা বিভিন্ন ডিপ্লোম্যাটিক ওয়েতে লিস্টিং করালে হয় কি, মার্কেটের গভীরতাটা বাড়ে, ইনস্টিটিউশন গুলা শক্তিশালী হয়, বিনিয়োগকারীরা বিনিয়োগ করার জন্য একটা এভিনিউ খুঁজে পায়। এতে যে ওই কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয় তা না, বাট ওই কোম্পানিগুলোর জন্য হয়তো স্পেশাল কোনো রেগুলেটরি এক্সাম্পশন দেওয়া যায়। বিকজ ওই মাল্টিন্যাশনাল কোম্পানিরা লিস্টিং না হতে চাওয়ার একটা বড় কারণ হলো তারা মনে করে যে লিস্টিং হলে তাদের রেগুলেটরি কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যায়। বাট আমরা জানি যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমাদের দেশে খুবই ভালো, বিনিয়োগকারীদের জন্য
ওয়েলথ ক্রিয়েশনে একটা ভালো ভূমিকা রেখেছে। সেই ক্ষেত্রে আমরা হয়তো কোনো স্পেশাল মেজার নিয়ে এবং বড় একটা এটা নিয়ে যদি কোনো টাস্ক ফোর্স করা হয় বা কিছু করে যদি আনা হয় গভর্নমেন্টের সাইড থেকে, গভর্নমেন্টের হাতে যে কোম্পানিগুলোর শেয়ার হোল্ডিং আছে এই কোম্পানিগুলো যদি কিছুটা লিস্টিং করা হয়, মার্কেটে কিন্তু ভাইব্রেন্সি ফিরে আসবে আমি মনে করি। জি, ভালো আইপিও আনার জন্য ইন্টারমিডিয়ারিজ কতটুকু গুরুত্বপূর্ণ? আপনি যেটা বললেন যে আসলে একটা আলাদা টাস্কফোর্স করা উচিত আইপিওর জন্য, শুধুমাত্র ইন্টারমিডিয়ারিজ যদি নিযুক্ত করা হয় সেক্ষেত্রেও তো আইপিও আনার ক্ষেত্রে অবদান রাখতে পারে, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে ইন্টারমিডিয়েটরা বড় ভূমিকা রাখতে পারে। বাইরের দেশগুলোতে যেসব দেশে পুঁজিবাজার সফল বা প্রাইভেট ক্যাপিটাল সফল, সেখানে কিন্তু মার্চেন্ট ব্যাংক বা ইনভেস্টমেন্ট ব্যাংকাররা অনেক বড় বড় ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং সাইডে কি কি ডিফিকাল্টিজ আছে এটা হয়তো নিয়ে আলাদাভাবে আমরা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখতে পারে কি কি ভাবে আমরা কাজ করতে পারি যে এই এই হার্ডেল গুলা দূর করে ইনভেস্টমেন্ট ব্যাংকিং সাইডটাকে। কারণ আমাদের দেশে আসলে সবকিছুই আসলে রোলস ডিফাইন্ড, বাট সবাই একই ধরনের কাজ করতে পারে। অ্যাসেট ম্যানেজারের জন্য যে কাজটা ডিফাইন করা আছে সেটা দেখা যাচ্ছে ব্রোকাররাও করতেছে, ইনভেস্টমেন্ট ব্যাংকাররাও করতেছে। আবার ইনভেস্টমেন্ট ব্যাংকারের জন্য যে রোলটা ডিফাইন করা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে ব্যাংকাররা করতেছে। তো এখন রেগুলেটর কিন্তু চাইলে আসলে ডিফাইন করে দিতে পারে যে সিন্ডিকেট ফাইন্যান্সিং। সো ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ একটা সাইডে যদি রেভিনিউ রেগুলেটর ক্রিয়েট করে দেয় তাহলে হয়তোবা অন্যান্য সাইডে তারা যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট দিবে সেগুলো ইনভেস্টমেন্ট ব্যাংকাররা ভালোভাবে সেটা ইনভেস্টমেন্ট ব্যাংকাররা অবশ্যই আসলে অন্য দিক দিয়ে পুষিয়ে নিতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেশ ভালো কিছু টিপস দিলেন এবং পুঁজিবাজারের জিডিপি টু মার্কেট ক্যাপিটাল রেশিও কিভাবে বাড়ানো যায় সেটারও কিছু আইডিয়া দিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড কোম্পানি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক ইব্রাহিমের সঙ্গে।